গভীর রাতে ঘুমের মধ্যেই কারো ঠোঁটের উষ্ণ স্পর্শ গলায় অনুভূত হলো। এটা নতুন না, প্রতি রাতেই হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি অনুভব করলেও শত চেষ্টায়ও চোখ খুলতে পারি না। রোজকার নিয়ম অনুযায়ী আজকেও এই পুরুষালী হাতের বাঁধন আরো জোরালো হয়ে আমাকে আবদ্ধ করল নিজের আলিঙ্গনে। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনগুলো আমাকে নিয়ে গেল এক ঘুমের রাজ্যে। সকালের মৃদু আলোয় পিট পিট করে চোখ খুললাম। গত রাতের কথা মনে হলো। প্রতিবারের মতো এবারও জানার আকাঙ্ক্ষা বেড়ে গেল, এই ছায়ামানবকে। আচ্ছা, স্বপ্ন কি এটা? ঘড়িতে বাজে 6টা। দ্রুত উঠে নিলাম। কাজ করতে হবে বাড়ির। এ বাড়িতে আমি মেয়ে হয়ে জন্মালেও থাকি এক চাকরানির মতো। সৎমায়ের বাড়ি এটা, রাজত্ব করে সৎ বোন। বাবাও আমাকে মায়ের মৃত্যুর কারণ বলে অগ্রাহ্য করে এসেছে। উঠে ফ্রেশ হয়ে এলাম। পানির ছিটে গলায় লাগতেই জ্বলে উঠেছিল। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। চোখ বড় বড় হয়ে এলো। তার মানে সেসব স্বপ্ন ছিল না, সব সত্যি ছিল। আয়নাতে গলার নিচের তিলে কালচে আবরণ দেখা গেল। হাত দিয়ে স্পর্শ করলাম জায়গাটুকু। খানিক জ্বলন হচ্ছে। আমি অর্ষিয়া বিনি। ভার্সিটিতে পড়ি। জন্মের 5 বছর বয়সে মা মারা যায়। এরপরের বছর আব্বু বিয়ে করে নেন আমার খেয়াল রাখার জন্য। কিন্তু হলো উল্টো। দিন দিন ছোট মায়ের কথায় আব্বু আমাকে অপছন্দ করা শুরু করে দেন। ছোট মা আব্বুর কাছে আমার নামে অনেক উল্টাপাল্টা বকেছে, যার জন্য এত অবহেলায় থাকতে হচ্ছে আমাকে। কিরে নোবা বজাদি, ঘুম ভাঙ্গেনি? এতগুলো কাজ কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? ছোট মায়ের ডাকে খেয়াল এলো। ভাবনা থেকে বের হয়ে ছোট মাকে বললাম, আসছি আমি। ছোট মা আমার সাথে এমন করেই কথা বলে। এটা তাও ভালোভাবে বলেছে, একটু রেগে গেলে আমার মরা মাকে নিয়ে গালিগালাজ শুরু করে দেয় ছোট মা। খুব ইচ্ছে হয় নিজের একান্ত ব্যক্তিগত মানুষের কাছে চলে যেতে। কিন্তু আমার এই ছোট্ট জীবনে নিজের বলতে কেউ নেই। রান্না করতে আজ দেরি হয়ে গেছে বিধায় সকালের খাবার জোটেনি কপালে। এরকম অনেক সকাল অভুক্ত থেকেছি। এটা ব্যাপার না। ভার্সিটির উদ্দেশ্যে বেরোলাম। বাড়ি থেকে বেরোতেই এক শান্তি অনুভব করলাম। নিজেকে হালকা লাগছে। অনেক ভারী একটা বোঝা বুক থেকে ওই বাড়িতেই নামিয়ে রেখে উড়ে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি থেকে হেঁটে যেতে সময় লাগে ঘন্টাখানেক। টাকা নেই আমার কাছে, এজন্য হেঁটেই যাই। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে এসে পড়লাম। খেয়ালে এলো, কেউ একজন আমার পিছু নিচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লাম। শুনশান রাস্তায় পায়ের ঠক ঠক আওয়াজও থেমে গেল। আমি পিছে না ঘুরেই আবার চলতে শুরু করলাম। পায়ের ঠকঠকানির আওয়াজও গতিশীল হলো। কিছুক্ষণ বাদে আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল। গায়ের শিরা উপশিরায় একটা ঘিনঘিনে ভাব চলে এলো। পেছনে ফিরে দেখলাম, একটা লোক। চেহারায় নেই স্বাক্ষর ছাপ। বুকটা ধুক করে উঠল। আশেপাশে তাকালাম, কেউ নেই। মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ল। কি হবে এখন? কাপা কাপা কণ্ঠে লোকটির উদ্দেশ্যে বললাম, ছেড়ে দুদিন, আমি কিন্তু চিল্লাবো। লোকটি একটা শয়তানি হাসি উপহার দিয়ে বলল, নাগো সুন্দরী, এমন সুযোগ হাতছাড়া করার মতো বোকা আমি না। তুমি চিল্লিয়ে নিজের শক্তি অপচয় না করে কাছে এসো, তুমিও মজা পাবে। আমি লোকটির কথায় ঘৃণামিশ্রিত কণ্ঠে বললাম, ভালো হচ্ছে না কিন্তু, লোক ডাকবো। আমার এহেন কথার প্রেক্ষিতে লোকটি দমে না গিয়ে হাসির তেজ বাড়িয়ে দিল। তখনই আবার খেয়ালে এলো এটা একদম জনমানব শূন্য এলাকা। ভয় মরি মরি অবস্থা। এখন হাইপার হলে একদম চলবে না। খানিকক্ষণ চুপ থেকে মস্তিষ্ক শান্ত করলাম। লোকটি আমাকে চুপ হতে দেখে ভড়কে গেল। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে লোকটির মেইন পার্ট বরাবর এক লাথি দিলাম। লোকটি ওখানে হাত রেখে পিছিয়ে নিচে পড়ে গেল। ব্যথায় কাবু হয়ে গিয়েছে। গলার তেজ আরো বাড়িয়ে বলল, শালি, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই রাস্তা দিয়েই তো তোর ফিরতে হবে। আমি ভার্সিটির রাস্তা ধরে দিলাম এক ভো দৌড়। ভার্সিটির গেটের পাশে এসে দাঁড়িয়ে পড়লাম। বুকে এক হাত আর কোমরে এক হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। একটু আগের ঘটনার কথা মনে পড়তেই সমস্ত শরীর কাঁপুনি দিয়ে উঠল।
অনেক ভয় তারা চিহ্ন অঙ্কর এক বিপদ থেকে বেঁচে ফিরলাম। এমন সময় একটা হাত আমার কাঁধের উপরে এসে ঠেকল। ভয়ে ওদিকে না তাকিয়েই আবারও চিৎকার করে উঠলাম। আমায় চিৎকার করতে দেখে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে ও মেয়ে উভয়ই চিল্লিয়ে উঠল। ওদের আওয়াজ পেয়ে আমি চুপ হয়ে পিছে ঘুরে ভ্রু কুঁচকে তাকালাম। আমার সামনে আমার বেস্ট ফ্রেন্ডস দাঁড়িয়ে, রুশি আর অয়ন। আমি ওদের দুজনের বাহুতে আমার দুটো হাত দিয়ে আলতো করে মেরে বললাম, চিল্লাচ্ছিস কেন তোরা? থেমে গেল ওরা। রুশি নিজ হাতে বাহুতে বলিয়ে বলল, তুই এরকম মরা চিৎকার কেন শুরু করেছিস? অয়ন ব্যথিত কণ্ঠে বলল, মা রলি কেন? আমি দুজনেরই উত্তর দিলাম, আমি না হয় ভয় পেয়েছি বলে চিল্লালাম। তোরা তো কানের মাথা খেয়ে ফেলেছিস। কথা আর বাড়াতে না দিয়ে নিজে ক্যাম্পাসে ঢুকে গেলাম। জীবনে এত শত না পাওয়ার ভিড়ে একটা বিশাল পাওনা ওরা আমার সুখের এক ঠিকানা। এরা আছে বলেই আমি বেদনায় ভরা জীবন নিয়ে দিব্যি বেঁচে আছি। ভালো নাইবা থাকলাম, বেঁচে যে আছি এটাই বা কম কিসের? ক্যাম্পাসে ঢুকতেই রুশি আমার হাত ধরে টেনে ক্যান্টিনে নিয়ে গেল। ওখানে গিয়ে খাবার অর্ডার দিয়ে একটা টেবিলে বসল। পাশেই অয়নও বসেছে। রুশি আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, দেখেই বোঝা যাচ্ছে আজও না খেয়ে আসতে হয়েছে। খেয়ে নে, পরে বাকি কথা। আমি নাকচ করতেই অয়ন বলে উঠল, তোর গুষ্টির তন্ডি চটকা হচ্ছি না, এটা তোর ভাগ্য ভালো। আর একটা কথা বললে তোর সৎমাসহ তার আগের ঘরের মেয়েকেও পুঁতে দিয়ে আসব। আর তোর বাপকেও ছাড়ব না। খা। সেই শুক্তিটি বেশ জোরালো গলায় বলেছে। ইতিমধ্যে ক্যান্টিনের সকলের দৃষ্টি আমাদের দিকে। আমি খাওয়া শুরু করলাম। আমাকে খেতে দেখেই এরা খা নয় তয় হলো। দুপুরের কড়া রোদে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা ওই একই। আগে যেই রাস্তা দিয়ে আসতাম সেই রাস্তায় কাজ চলছে বিধায় কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্যই মূলত এই নির্জন রাস্তায় চলতে হচ্ছে। কিছুদূর এগোতেই পুলিশ আর মানুষের ভিড় দেখা গেল। একটা প্রশান্তির ছোট্ট শ্বাস ফেললাম। কিন্তু এখানে এত মানুষ কিসের? ভিড় সরিয়ে এগিয়ে গেলাম। সামনে তাকাতেই আমি চিৎকার করে তৎক্ষণাৎ দূরে ছিটকে পড়লাম। চক্ষু কোটর থেকে বাইরে বেরিয়ে যায় অবস্থা। এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখের সামনে মাটিতে পড়ে আছে দুপুরের ওই লোকটার বিধ্বস্ত লাশ। লাশটির চোখ দুটো দিয়ে রক্ত ঝরছে। আর ডান হাত, যেটি দিয়ে আমাকে ছুঁয়েছিল, তা কেটে পাশে ফেলে রাখা। এমন ভয়াবহ মৃত্যু আমি এর আগে কখনো দেখিনি। কে আর কেনই বা এই কাজ করেছে? ইতিমধ্যে সকলের নজরের মধ্যমণি হয়ে উঠেছি। এদিকে আমার এত রক্ত দেখে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। চোখ বন্ধ করে জোরে দুটো শ্বাস টানলাম। যে বা যারাই এই কাজ করেছে, সে বা তারা যে কতটা হিংস্র, তা এই লাশ দেখলেই বোঝা যাবে। আমি দ্রুত প্রস্থান করার উদ্দেশ্যে উঠে দাঁড়ালাম। এক নজর আবারও এই হিংস্রতা দেখে নিলাম। চোখ ঘুরিয়ে নিতেই একটু দূরে একটা রতে রাঙা সাদা রুমাল চোখে বাঁধল। কৌতূহল না দমাতে পেরে ওখানে গিয়ে রুমালটা হাতে নিলাম। এক কোনায় রতের ছোপ আর অপর কোনায় লাল সুতোয় ছোট করে একটা অ্যালফাবেট এ লেখা। পুলিশ ভিড় কমাচ্ছে। সকলে চলে যেতে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে। রুমালটা ব্যাগে ঢুকিয়ে আমিও চলে এলাম। বাড়ি ফিরতেই আবারও কর্ণকুহরে ভেসে এলো রুটিন মাফিক সেই অসরা ব্যাগ আলি। তবে আজকের গুলো অন্য রকম। ছোট মায়ের কর্কশ কণ্ঠস্বর আমাকে শোনাচ্ছে, নবাবজাদি দিন দিন নাগ্র জুটাচ্ছে। বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যায়, রোজ বাইরে বেরোয় তো শরীর বিক্রি করতেই। না হলে এই বেতারা চিহ্ন সার আছেই বাকি। কত টাকা দেয় তোকে ওই ছেলে? আমরা কি তোকে কম খাওয়াচ্ছি, কম পড়াচ্ছি? তোকেই বা আর কি বলবো? হয়েছিস তো মায়ের মতো। তোর মা শরীরও বেঁচেছে আর তুইও সেই পথেই চলছিস। ছোট মাকে থামিয়ে দিয়ে বললাম, চুপ করো। তুমি এতক্ষণ আমাকে বলেছ, আমি শুনেছি। আমার মৃত মাকে নিয়ে আর একটা কথাও বলবে না। দোহায় লাগে। কথাটা বলতে বলতেই কেঁদে দিয়েছি। ছোট মা দ্রুত আমার সামনে এসে এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে বলল, কি বললি তুই? আমাকে ধমকাস তুই?
তোর এত সাহস! আজ তোর সাহস বের করছি। এরপর মীরা আপুর উদ্দেশ্যে বলল, স্টোর রুম থেকে দড়ি আর বেত নিয়ে আয় তো মীরা। এই হারা মোজাদি উড়তে শুরু করে দিয়েছে, ডানা কাটতে হবে। মীরা আপু খুশি মনে, আনছি, বলে চলে গেল স্টোর রুমের উদ্দেশ্যে। আপুকে ভীষণ ভালোবাসি আমি। সব কথা মেনে চলি। তবুও জানি না, কেন আপু আমার কষ্ট দেখে শান্তি পায়। হয়তো ফ্রিতে সিনেমা দেখতে পাওয়ার এক লোভ এটা। কিছুক্ষণ পর দুজনে মিলে আমাকে দড়ি বেঁধে নিচে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। ছোট মা আমাকে বেত দিয়ে মারা শুরু করল। এক এক ঘাতে আমার চিল্লানো বাড়ি কাঁপিয়ে তুলছিল। আমার আহাজারিতে পাথর গলতে রাজি। কিন্তু আফসোস, এরা পাথরের চেয়েও অধম। আধা ঘন্টা টানা পেট আবার পর এরা খা নয় তয় হয়। আমার শরীরের প্রতিটি লোমকূপ এই নিয়ম অত্যাচারের সাক্ষী। আগেও এভাবে মেরেছে, তবে প্রতিবার এতটা গভীরভাবে ক্ষত হয়নি, তারা করেননি। আজ কি এমন রাগ, যার জন্য এমন অমানবিক নির্যাতনের শিকার হলাম? আমার বাঁধন খুলে তারা নিজ নিজ রুমে চলে গেল। মাটিতে হামাগুড়ি দিয়ে আমিও গেলাম নিজের রুমে। কি কষ্ট হচ্ছে আমার! একাকী এই দুনিয়ায় কষ্ট ছাড়া আমার নিজস্ব বলতে আর কিছু নেই। ওরা আমায় মেরেছে, অভিযোগ নেই। ওরা আমার কেউ নয়, এজন্য কোনো রাগ নেই ওদের উপর। রাগ তো হচ্ছে নিজের উপর। রাগ হচ্ছে আমার মায়ের উপর। কেন আমাকে একা রেখে গেল? কেন এই নিষ্ঠুর দুনিয়ায় আমাকে মরতে দিয়ে চলে গেল? তার চেয়েও বেশি রাগ হচ্ছে আমার জন্মদাতার উপর। সে পিতা নয়, একটা কলঙ্ক। রাগে কষ্টে দুঃখে ক্ষোভে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে নিচে বসে রইলাম। এই পানি আমার অশ্রুকণা লুকোতে সাহায্য করছে। প্রতিটি পানির ফোঁটায় অসহনীয় যন্ত্রণা সহ্য করছি। হ্যাঁ, করতেই হবে আমাকে। মানুষ একা আসে, একা যায়। মাঝখানে তৈরি হয় কিছু রক্তের ও আত্মার সম্পর্ক, যার একটিও আমার নেই। এটা তো সামান্য শরীরের ক্ষত, যা নজর এড়াতে অক্ষম। কিন্তু মনে যেই রক্তক্ষরণ হচ্ছে, এটা কে দেখবে? শরীরের অনেক জায়গা কেটে গিয়েছে, জ্বলছে ভীষণভাবে। আল্লাহ, আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি কি খুব খারাপ? ব্যথা আর সহ্য না করতে পেরে চোখ দুটো বুজে এলো। আমার তো আর কেউ নেই, মরে পড়ে থাকলেও কেউ খোঁজ নিতে আসবে না। হয়তো অনন্ত কষ্টের সাগরে তলিয়ে গিয়ে আমিও চলে যাব পৃথিবীর মায়া ত্যাগ করে। হালকা হালকা করে চোখের পাতা দুটো খুললাম। শরীরে এখনো পানি পড়ছে দেখে উপরে তাকালাম। বাঁকা হাসলাম। নিজের ভাগ্যকে উপহাস করে বললাম, কি সুন্দর ভাগ্য আমার। এখনো ওয়াশরুমে পড়ে আছি আমি। শরীরের ব্যথা বেড়েছে আরো কয়েক গুণ বেশি। তাপমাত্রাও বেড়েছে। এতক্ষণ ব্যথা শরীর নিয়ে ভিজেছি, জ্বর না আসলে বরং সেটা খারাপ দেখাতো। এত কষ্ট সহ্য করেছি, খানিকটা না হয় আরো সহ্য করলাম। এটা ভেবে উঠে রুমে গেলাম। আমার এই ছোট্ট দুনিয়ায় কষ্টের পরিমাণ এত বেশি না হলেও পারত। চেঞ্জ করে প্রতিবারের মতো একটা ফুল স্লিভসের কামিজ পরে বিছানায় গা এলিয়ে দিলাম। ক্ষত লুকোনোর প্রয়াস এটা। আরেকবার বাঁকা হাসলাম। জ্বরের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়েছে। খিদেও ভীষণ পেয়েছে। সকালে ওদের জোড়াজড়িতে যা খেয়েছিলাম, তারপর আর পানি অবধি গলা দিয়ে নামেনি, নামবেও না। ওভাবেই ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আবারও সেই ছায়ামানবের আগমন ঘটেছে। আমার ঘুম কিছুক্ষণ আগেই ভেঙেছে। খিদে আর অসহনীয় যন্ত্রণায় ঘুম আসছে না আর। পিটপিট করে চোখ খুলতে সক্ষম আমি। লোকটির অবয়ব দেখে আবিষ্কার করলাম, বলিষ্ঠ দেহের লম্বা এক পুরুষ। আমার পাশে এসে বিছানায় বসে পড়ল। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। লোকটি আমার ডান হাত নিজের হাতের মুঠোয় নিল। পরম যত্নে চুমু খেল হাতের পিঠে। দুপুরে যখন সেই লোকটি আমার হাত ধরেছিল তখন ঘৃণা জেগেছিল মনে। তবে এই লোকটির স্পর্শে সুখ অনুভূত হচ্ছে। লোকটি এক হাতে আমার হাতটি ধরে রেখে আমার বাগালে নিজের ডান হাত রাখল। কপালে আরো এক উষ্ণ স্পর্শ এঁকে দিল। আবেশে চোখ বুজে নিলাম। গালে রাখা হাতটা কানের নিচ দিয়ে রেখে বৃদ্ধাঙ্গুল গালে বুলিয়ে বলছে, তোমাকে ছোঁয়ার অধিকার আমি কাউকে দিইনি শুকতারা।